লাল মথা কেন বলা হচ্ছে সেটা আমার বোধগম্য নয়। কারণ মথার উৎপত্তি যখন হয়েছে তার আগে থেকেই অ্যাকচুয়ালি জনজাতি ভিত্তিক যে রাজনীতি ছিল সিপিএম এর সেটা সীমিত হয়ে গেছিল। কারণ 2018-তেই যে ইলেকশনটা হয়েছিল সেখানে কিন্তু মানে এই যে সিপিএম এর যে ভোট ব্যাংক যেটা বলা হয়, 20টি যে সংরক্ষিত আসন আছে, জনজাতি সংরক্ষিত আসন বা উপজাতি সংরক্ষিত আসন, তাতে কিন্তু সিপিএম এর ভিত্তি নষ্ট হয়ে গেছে। ফলে সেখান থেকে মথা গণমুক্তি পরিষদের লোকজনকে নিয়ে তৈরি হয়েছে, সেই কথাটাতে আসলে একটা সমস্যা আছে। কারণ গণমুক্তি পরিষদের ভিত্তি তার আগেই চলে গেছে। আসলে আরো আগের থেকে মানে 1993 সালে যখন দ্বিতীয়বারের মতো জোট সরকার পরাজিত হলো এবং মানে বামফ্রন্ট ক্ষমতায় এলো, তারপর থেকেই কিন্তু ক্ষমতায় থাকার যে সমস্যাগুলো সেগুলি ক্রমশ মাথাচাড়া দিয়েছিল। এবং এই যে জনজাতি ভিত্তিক যে সংগঠন ছিল গণমুক্তি পরিষদ, সেটার ভিত্তিও কিন্তু দুর্বল হতে হতে জনজাতি সম্প্রদায়ভুক্ত মানুষরা ক্রমশ ভোট ব্যাংকে পরিণত হয়েছে। ভোট ব্যাংক আর সংগঠন এক নয়। সংগঠন ক্ষমতায় থাকলে সংগঠনকে যেরকম দেখায়, ক্ষমতায় না থাকলে কিন্তু সংগঠন আর সেরকম থাকে না, এবং সেটাই হয়েছে। অর্থাৎ যদি ভোট ব্যাংক থাকে, যদি চেতনার মানের উন্নয়ন না ঘটে, তাহলে কি হয়, এই ভোট ব্যাংক বেশি দিন থাকে না। শাসন ক্ষমতা থাকলে থাকে, আর যখন শাসন ক্ষমতা থাকছে না তখন সেই ভোট ব্যাংকও থাকছে না। ফলে এখানে লাল মথা কেন বলা হচ্ছে, অন্তত যদি এরকম বলা হয়ে থাকে যে গণমুক্তি পরিষদ ভেঙে করা হয়েছে, সেটা আমার মনে সঠিক নয়, মানে সত্যটাকে সঠিকভাবে তুলে ধরা হচ্ছে না। তারপরেও ব্যাপারটা হচ্ছে যে আসলে মথার উৎপত্তি হলো কি করে। হঠাৎ করে মথা তৈরি হলো 6 মাস, কয়েক মাসের মধ্যে এডিসি দখল করে নিল, 3-4 মাসের মধ্যে। এরকম ভোজবাজি বা ম্যাজিক তো এমনি এমনি হয় না। আসলে মথাকে তো তৈরি করা হয়েছে। মানে অ্যাকচুয়ালি যখন সেকেন্ড লাইন তৈরি করার প্রয়োজন হয়েছিল, আরএসএস তো যখন তৈরি করেছিল, মানে বিজেপির সংগঠন তৈরি হয়েছিল যে মানে ত্রিপুরাতে, তার অনেক আগে থেকে কিন্তু আরএসএস তার কার্যাবলী ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে চালু রেখেছে। প্রায় 20 বছর ধরে আরএসএস ত্রিপুরাতে সক্রিয়। অনেকেই বুঝতে পারেনি, এবং বিগত 8-10 বছর ধরে অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে, এবং বিশেষ করে জনজাতি ভিত্তিক অঞ্চলে সেখানে কিন্তু আরএসএস এর ব্যাপকভাবে ওরা কাজ করেছে, নীরবে কাজ করেছে। পরবর্তী সময় বোঝা গেছে ওরা কত ব্যাপকতা নিয়ে কাজ করেছে, এবং তার প্রভাব কিন্তু আছে, এবং ওইভাবে কিন্তু চাইলে ওরা অনেকগুলো সংগঠন তৈরি করে নিতে পারে। তো মথা তৈরি হওয়ার পেছনে এরকম একটা পরিকল্পনা ছিল, যেখানে দেখা গেছে বিজেপির রাজনীতিটা যেখানে সরাসরি নিয়ে যাওয়া যাচ্ছে না, কিংবা বিরোধী শক্তিকে যেহেতু নিজেদের অনুকূলে রাখতে লাগবে, মানে সাধারণভাবে যেটা মনে হবে যে বিরোধী শক্তি, আসলে সেটা আমাদেরই শক্তি। এই অবস্থাটা কিন্তু সারা ভারতে বিভিন্ন জায়গায় কিন্তু আরএসএস তৈরি করেছে। অর্থাৎ বিজেপির একটা বিকল্প তৈরি করে রেখেছে, সেকেন্ড লাইন তৈরি করে রেখেছে, বিভিন্ন রাজ্যে রাজ্যে তৈরি করা আছে। তো মথাও কিন্তু তারই একটা অংশ। বলে সেখান থেকে মথা যে এখন মন্ত্রিসভায় যোগ দিয়েছে, সেটা একটা স্বাভাবিক বিষয়, সেটা কোনো চমক নেই বিষয়টার মধ্যে। আর তাছাড়াও কি হয়েছে, আজকে মথা মন্ত্রিসভায় যোগ দিয়েছে, লোকসভা ইলেকশনের পরে আবার মন্ত্রিসভা থেকে বেরিয়েও আসতে পারে, আবার ত্রিপ্রায়ণের দাবি জোরদার হতে পারে। কখন একটা দাবিকে জোরদার করে তোলা হবে, কখন এটাকে সীমিত করা হবে, সেটা তো একটা পরিকল্পনার ব্যাপার। আজকে এই যে অনশনের যে নাটকটা হয়েছে, অনশন নাটকের পরে এই স্ক্রিপ্টটা তৈরি করাই ছিল, সেই স্ক্রিপ্ট অনুযায়ী এখন মন্ত্রিসভায় যোগ দিয়েছে। এখন অবধারিতভাবে ওরা এই যে ত্রিপুরার যে 2টো আসন আছে সেটা জিতবে, এবং সর্বভারতীয় যে পরিকল্পনা আছে এবার বিজেপির, এই যে 370 + 30 ধরে 400 পার, এই পরিকল্পনার মধ্যে ওরা ছোট পরিকল্পনা, বড় পরিকল্পনা, সমস্ত পরিকল্পনাদের থাকে, এবং বহু বছর ধরে এদের পরিকল্পনা থাকে। বিরোধীদের তেমন কোনো পরিকল্পনা থাকে না, ওরা পিছিয়ে পিছিয়ে দৌড়ায়। মানে ওর শাসকের যে কার্যাবলী আছে, ওই ঘটনার পর ওরা ভাবতে বসে এবার আমরা কি করব, বলে ওদের কোনো পরিকল্পনা থাকে না। কিন্তু বিজেপি অনেক সংগঠিত এবং পরিকল্পনা ভিত্তিকভাবে ওরা চলে, এবং আরএসএস এর পরিকল্পনার উপর মূলত চলে, মূলত বলছে, একবার পুরোপুরি নয়। তো সেদিক থেকে হিসাব করলে পরে সেই একটা সার্বিক যে সর্বভারতীয় পরিকল্পনা আছে, এবার ইলেকশনে যে আওয়াজটা তোলা হয়েছে 400 পার, তারই একটা অংশ হিসেবে মথা এখন যোগ দিয়েছে মন্ত্রিসভায়, এবং আগামী লোকসভা ইলেকশনে যৌথভাবে ওরা ইলেকশনটা যেহেতু গাইবে, অবধারিতভাবে বলা যায় যে পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা দুটোই বিজেপি মথার জোট, মানে এনডিএ ভুক্ত হয়ে যাবে, মথা এনডিএর অনুকূলে চলে যাবে। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছান্তে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, যোগাযোগ 9066776746।